নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো কে কোথা থেকে আমাদের ভিডিও করে দেখছো অবশ্যই আমাদেরকে জানিও, কমেন্টে জানিও গাইস কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো। আজকের ভিডিওটা কিন্তু খুব বিপজ্জনক একটা ভিডিও। তোমরা বুঝতেই পারছো আমাদের বাংলাদেশের সাথে আমাদের ভারতের একটা যোগাযোগের যে মাধ্যম, সমস্ত মাধ্যম তোমরা সকলেই জানো যে বাংলাদেশের মোরাল অফ দ্য স্টোরি কিন্তু আমাদের ভারতে থাকে। সুতরাং ভারত ভাবছে ওদেরকে নাকি প্যাচে ফেলে নিজে ভালো থাকবে। সেটা কি সম্ভব? সেটা কোনোদিন সম্ভব কি করে হয় গাইস? আমি তো আমাদের ইন্ডিয়ার এখন বলতে গেলে কলকাতার এখন এতটা অবস্থা হালাত খারাপ, যে নিজের জালে নিজেই ফেসে যাচ্ছে, যেই হাসপাতালে আমাদের বাংলাদেশের সবাই আসতো চিকিৎসা করার জন্য, সেই হাসপাতালে টোটালি বন্ধ করে দিয়েছে চিকিৎসা করতে। আদার্স যারা ব্যবসা করতে আসতো তাদের ব্যবসা বাণিজ্য টোটালি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের লোকজন আসতো বলে গাইস যে ব্যবসাগুলো চলতো, কিন্তু এখন কেউ আসছে না, তো ব্যবসা বাণিজ্য টোটালি গাইস বন্ধ হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো বাংলাদেশ কেন আসবে, সবার ফার্স্ট কথা কেন আসবে, কিভাবে আসবে, কেন, এই কেন কথার উত্তরে অনেক কিছু বেরিয়ে আসে। তো অনেক কিছু বেরিয়ে আসে বললে তো হবে না, কেন বেরিয়ে আসে সমস্ত একটা ব্যাপার। তো বলছে বাংলাদেশের যে সিদ্ধান্তে ভেঙে পড়লো ভারতের অর্থনীতি। বাংলাদেশ তোমাদেরকে বললাম কেন আসবে, কেন কি কেন, সেই সিদ্ধান্তটা তো আলাদা হয়ে গেছে, সেটা বুঝতে হবে আগে। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও গাইস। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস একটা কথা বলবো, আমাদের গাইস কলকাতার অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের সাথে ফালতু ঝামেলা করে ফালতু অবস্থা, নিজের জালে বলতে গেলে নিজে এখন জড়িয়ে গেছে। ডিগবাজি গেছে, কি করে বেরোবো? অবশ্যই। তো গাইস আমাদের মেইন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশিরা বয়কট করায় কলকাতায় এখন ব্যবসায় লালবাতি নিঃশেষ হওয়ার পথে ভারতের ট্যুরিজম সেক্টর। এই বিজনেসটা বন্ধ করে দেব, একদম পুরোটা ফ্লপ। অন্য ব্যবসা করতে হবে, এই ব্যবসাটা চলবে। হোটেল বাণিজ্যে হাহাকার, ব্যবসায়ীদের না খেয়ে মরার দশা, দেখার কেউ নেই। বাংলাদেশে না হলে বেঙ্গলের হাফ প্রায় ক্ষতি আছে। এখানে মোটামুটি পুরো হোটেলই বন্ধ আছে, লোকজন নেই। বাংলাদেশি রোগীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার হাসপাতালগুলো। দুশ্চিন্তায় ঘুম হারাম ডাক্তারদের। বাংলাদেশের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে ধস নেমেছে ভারতের অর্থনীতিতে। রুপির দরপতন ছাড়িয়ে গেছে অতীতের সকল রেকর্ড। এগুলো কিন্তু আমার কথা নয়। বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে ভারত, বিশেষত কলকাতার অর্থনীতির চেয়ে কোমর ভেঙে পড়েছে, তা নিয়ে এখন মহাচিন্তায় মোদির মিডিয়াগুলোই। চীনের করোনায় কি মার খেতে পারে কলকাতার স্বাস্থ্য পর্যটনের অর্থনীতি? উন্মিং কি তাহলে হয়ে উঠতে পারে কলকাতার বিকল্প বাংলাদেশিদের কাছে? জুলাই বিপ্লবে বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানোর খেসারত ভারতকে ভালোভাবেই দিতে হচ্ছে। ময়ূখের মতো মলম বিক্রেতার মুখরোচক কথা শুনে মনে হতেই পারে মহাসুখে আছে ভারতীয়রা। বাস্তবতা বলছে বাংলাদেশের সাথে বিবাদ বাঁধিয়ে বিপদ বেড়েছে ভারতেরই। পায়ে পাড়া দিয়ে শত্রুতার শাস্তি হাড়ে হাড়েই টের পাচ্ছে হাড় হাবাতে ভারতীয়রা। বাংলাদেশে নিত্যপণ্যের মূল্য কমার পরও মোদির গদি মিডিয়া মিথ্যা ছড়িয়ে বাড়িয়েছে বিভ্রান্তি। অবাক করা বিষয়, সেই ভারতেই এখন মাছ তরকারির মূল্য বাংলাদেশের দ্বিগুণ তিনগুণ, এমনকি কোনোটা এখন 4 গুণ। এটা আমার কথা নয়, এ তথ্য উঠে এসেছে ইন্ডিয়ান এক জনপ্রিয় ক্রিয়েটরের কন্টেন্ট থেকেই। टमाटर प्याज 70 रुपए किलो बिक रहे हैं। गोभी जो कोई मन से खाता भी नहीं है वो भी 100 रुपए किलो पे है। दूध के प्राइसेस हर कुछ महीने में बढ़ते जा रहे हैं और फ्रूट्स तो लग्जरी बन चुके हैं। টেলিভিশন নিউজের হেডলাইন এখন ভারতের বেহাল জিডিপি। But inflation could be a worry. ভারতের অর্থনীতিতে ধস নিয়ে সংসদে উঠেছে ঝড়। आटा दाल चावल पे टैक्स लगाते हो, हिंदुस्तान के गरीब आदमी का खून चूसने का काम करते हो। যে দেশের জনগণ থেকে শুরু করে মেইনস্ট্রিম মিডিয়া সবাই পড়ে থাকে অন্যের চরকায় তেল দিতে, তাদের কলসি ফুটো হলে খোঁজ নেওয়ার যে কেউ থাকবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু যুগটা যে তথ্য প্রযুক্তির, খবর তো আর লুকিয়ে রাখা যায় না। আজ ইন্ডিয়ান পত্রপত্রিকার তথ্য দিয়েই প্রমাণ করে দেব বাংলাদেশের পিছে লাগতে গিয়ে কিভাবে পেটে লাথি পড়েছে ভারতীয়দের। দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। সাথে আছে গোলাম হোসেন নামে পরিচিত কণ্ঠস্বর, আমি নিলয় নীল। জুলাই বিপ্লবের শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ছিল ভারত। ছাত্রদের বিপক্ষে মিথ্যা খবর প্রচার, যৌক্তিক আন্দোলনকে বিশ্ববাসীর কাছে নেতিবাচকভাবে উপস্থাপন করে গোছানো আন্দোলনকে নস্যাতের প্রাণপণ চেষ্টা করেছে মোদির মিডিয়াগুলো। বর্তমান বাংলাদেশের শুরু থেকেও একই স্ট্যান্ডে মোদিপন্থীরা একের পর এক মিথ্যা খবর ছড়িয়ে
দুই দেশের সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থায়। কিন্তু বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে নিজের খোঁড়া গর্তেই পড়েছে ভারত। দুদেশের দাকুমড়া সম্পর্কে মুখ দেখাদেখি বন্ধ, কিন্তু ক্ষতিটা কার বেশি হচ্ছে? ভারতীয় পত্রিকা দ্য ইকোনমিক টাইমসের গত 24 আগস্টের হেডলাইন, বাংলাদেশ ক্রাইসিস ক্র্যাশ ল্যান্ডস অন ইন্ডিয়ান ট্যুরিজম, যার অর্থ বাংলাদেশের সংকটে বিধ্বস্ত ভারতের পর্যটন শিল্প। আর্টিকেলটার একটু নিচে নামলেই দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারতে আসা পর্যটকদের মধ্যে বাংলাদেশিরাই 23%। চিকিৎসা ও কেনাকাটার জন্যই বাংলাদেশিরা সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করে। দুর্গাপূজা, বিয়ের মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি লোক ভ্রমণ করে। সেই বাংলাদেশের ভারত গমন এখন 90% কমে গেছে। ভারতের আরেক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডের হেডলাইন, বাংলাদেশের সংকট আঘাত করেছে ইন্ডিয়ার পর্যটন খাতে। 90% বাংলাদেশি ভারতে আসা বন্ধ করে দিয়েছে। ভারতীয় পত্রিকাটার ওই আর্টিকেলের আরেকটু নিচে নামলেই দেখা যায় লেখা আছে, গত 2023 সালে 9.23 মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছে ভারত। ফলে দেশটার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে 24,707 কোটি রুপি। আর এই টোটাল আয়ের 22%-এরও বেশি এসেছে বাংলাদেশিরা ভারত ভ্রমণের কারণে। অর্থাৎ 2023 সালে বাংলাদেশিরা ভারত ভ্রমণ করায় দেশটার আয় হয়েছে 5,559.75 কোটি রুপি। 2024 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারত ভ্রমণকারীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল বাংলাদেশিরাই। আর এখন না খেয়ে মরতে বসেছে কলকাতার হোটেল মালিকরা। যেমন আমার মোটামুটি 28টা রুম রয়েছে, হ্যাঁ, সেখানে 2 জন মাত্র গেস্ট আছে। আমার কাস্টমারের জন্য বসে আছি সকাল থেকে, একটা কাস্টমার আসবে যে আমরা কথা বলবো। পরিসংখ্যান বলছে বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার ব্যবসার 70% বন্ধ হওয়ার পথে। কি করে চালাবো সংসার, কি করে লেবারকে দেব, কি করে স্টাফকে দেব, আমরা বুঝতে পারছি না। ভারতের আরেক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডের হেডলাইন, সরকার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করার পর মেডিকেল ট্যুরিজমের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডিয়ান ক্রেডিট রেটিং এজেন্সি কেয়ারএইচকে সোর্স করে বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে, ভারতের মেডিকেল ট্যুরিজমের উপার্জনের 50-60% আয় হয় বাংলাদেশিদের মাধ্যমে। ভারতের মণিপাল হাসপাতালের চিফ অপারেটিং অফিসার কার্তিক রাজগোপাল জানিয়েছেন, বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়ার পর তাদের কলকাতা ও বেঙ্গালুরু শাখার রোগীর সংখ্যা 50-60% কমে গেছে। দিল্লির ম্যাক্স হেলথ কেয়ার জানিয়েছে, বাংলাদেশিদের মাধ্যমে উপার্জিত মোট আন্তর্জাতিক আয়ের 50% বন্ধ হয়ে গেছে। ভারতীয় হাসপাতালগুলো বাংলাদেশি রোগী হারিয়ে হাহাকার শুরু করে দিলেও বাংলাদেশ ঠিকই বিকল্প পেয়ে গেছে। ভারতের বোকামির সূচকটা ভালোভাবেই লুফে নিয়েছে চীন, কিন্তু তা দেখেও কান্নাকাটি শুরু করে দিয়েছে ইন্ডিয়ান মিডিয়াগুলো। কলকাতার বদলে কুনমিং, ভারতীয় ভিসার বদলে কি এবার চীনা ভিসার চাহিদা বাড়তে চলেছে? আর চীনের ভরসাতেই লম্ফঝম্প বাংলাদেশের, চীনের সঙ্গে সখ্য বাড়াতে মরিয়া ঢাকা। 2023 সালে ভারত বাংলাদেশের কাছ থেকে রপ্তানি আয় করেছিল $11.25 বিলিয়ন। ওই সময়ের ডলার রেটের হিসেবে সেটা ছিল 1,22,000 কোটি টাকা। সেই এক্সপোর্টের ব্যবসাও এখন প্রায় বন্ধ। আমাদের দেশে পেঁয়াজ এখন 40 টাকা কেজি। তারা আমাদের কাছে মাল না বেচলেও আমরা ঠিকই সবজি, তরকারি, মশলা নিজেরাই উৎপাদন করছি। আবার পাকিস্তান থেকে আমদানি করলেও তাদের গায়ে জ্বালা। পাকিস্তান থেকে জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে, কিন্তু সেই জাহাজে কি রয়েছে? আমরা আমদানি করব, অর্থাৎ নগদ টাকা দিয়ে পণ্য কিনব। সেটা কার কাছ থেকে কিনব, কত দাম দিয়ে কিনব, তা আমাদের একান্তই রাষ্ট্রীয় ব্যাপার। সেটা দেখার দায়িত্ব অন্য কারো নয়। কিন্তু এখানেও ভারতীয়দের চুলকানির শেষ নেই। কার কাছ থেকে আমরা পণ্য কিনছি, কোন দেশের জাহাজ আমাদের দেশের বন্দরে নোঙর করেছে, এ নিয়েও ভারতীয়দের কান্নাকাটির শেষ নেই। এখানে আসল কারণটা কি জানেন? টাকা হলে মালের অভাব নেই, কিন্তু কেউ যদি তার উৎপাদিত পণ্য ভালো দামে বিক্রি করতে না পারে, তখন কিন্তু ব্যবসায় লালবাত্তি। শুধুই কি একটা সেক্টর? পড়াশোনার জন্য ভারতের দার্জিলিংয়ে প্রতি বছর প্রচুর শিক্ষার্থী পাড়ি জমাতো। সেই খাত থেকেও ভারতের বছরে 500 কোটি টাকার উপরে আয় ছিল, তাও এখন বন্ধ প্রায়। ভারতের পরিবর্তে বাংলাদেশি শিক্ষার্থীরা এখন পড়াশোনার জন্য ইউরোপে পাড়ি জমাচ্ছে। হিসাব ক্লিয়ার, শিক্ষার্থীরা আগের চেয়ে 1000 গুণে উন্নত জায়গায় পড়াশোনার সুযোগ করে নিচ্ছে। সেখানে পড়তে গিয়ে পার্ট টাইম কাজ করে কেউ কেউ রেমিটেন্স পাঠাচ্ছে দেশে। মাঝখান দিয়ে ভারতের আয়টা বন্ধ হয়ে গেল। তাহলে এই সম্পর্ক নষ্ট হওয়ায় লাভটা বেশি কার হলো, আর ক্ষতিটাই বা কার বেশি হলো? আপনাদের কি মনে পড়ে শিলিগুড়ির সেসব হোটেল মালিকদের কথা, যারা বাহাদুরি দেখাতে গিয়ে ঘোষণা দিয়েছিল বাংলাদেশি পর্যটকের কাছে হোটেল রুম ভাড়া দিব না, যে তারা বাংলাদেশি কোনো টুরিস্ট শিলিগুড়ির কোনো হোটেলে রাখতে চান না?
সেই তারাই এখন বাংলাদেশি টুরিস্টের অভাবে না খেয়ে মরছে। তাই তো হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডের মতো পত্রিকায় হেডলাইন হচ্ছে বাংলাদেশি পর্যটকের অভাবে ভেঙে পড়েছে ইন্ডিয়ান হিল স্টেশন, শিলিগুড়ির অর্থনীতি। ভারতের অর্থনীতির বিশাল এক যোগানদাতা ছিল বাংলাদেশ। মোদির গদি মিডিয়া আর বিজেপি নেতারা মিলে তারা সেই যোগানের 12টা বাজিয়েছে। বাংলাদেশিরা কিন্তু ঠিকই বিকল্প খুঁজে পেয়ে গেছে। ভ্রমণের জন্য এখন থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরকে পর্যটকরা বেছে নিচ্ছেন। চিকিৎসার জন্য চীন তো দুয়ার খুলেই দিয়েছে। নিত্য পণ্যের জন্য পাকিস্তান যেমন আছে, তেমনি আমাদের কৃষকরাও উৎপাদন করছেন ভরপুর। কিন্তু ভারতের কি হচ্ছে? ট্রাভেল এজেন্সি আর হোটেল মালিকরা না খেয়ে মরছে। কলকাতার ব্যবসায়ীদের তো সংসার চালানোই দায় হয়ে পড়েছে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। সত্যি কথা বলতে গেলে এই ড্রাইভারের কথা শুনে আমার নিজের মনটাও হু হু করে উঠেছিল। হতেই পারে সে একজন ভারতীয়, কিন্তু দিন শেষে তারও সংসার চালাতে হয়। সে নিজে অন্যায় করেনি, তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু সেই ভারতীয় যে মোদির ভোট ব্যাংক ভারী করার জন্য বাংলাদেশের বিপক্ষে শত্রুতায় লিপ্ত হয়েছে, তার দুর্দশায় আমার এক ফোঁটাও খারাপ লাগবে না। আজকে বাংলাদেশিরা ভারত ভ্রমণ না করায় ভারতীয়রা কান্নাকাটি করছে। বিশেষত কলকাতার ব্যবসায়ীদের কান্না দেখে খারাপ লাগা আমারও আসতে পারে। কিন্তু আমার সামনে যখন সেই ভিডিও ফুটেজটা ভেসে ওঠে, সীমান্তের শূন্যরেখায় অবৈধভাবে কাঁটাতার নির্মাণ করছে ভারত, কিংবা অবৈধভাবে গুলি করে বাংলাদেশিদের নির্মমভাবে হত্যা করছে ভারতীয় বর্ডার গার্ড, তখন সেই ভারতীয়দের প্রতি আমার এক ফোঁটাও করুণা তৈরি হবে না, হওয়ার কথাও নয়। কিন্তু প্রকৃতির কি নির্মম পরিহাস! যাদের মেইনস্ট্রিম মিডিয়ায় সারাদিন বাংলাদেশের অর্থনীতি নিয়ে অপপ্রচার, প্রোপাগান্ডা চালানো হয়, তাদের দেশের অর্থনীতি আজ নড়বড়ে। তাদের দেশের অর্থনীতি আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের লোকজন তাদের দেশে না যাওয়ায়। কলকাতার ব্যবসায়ীদের দেখলে মাঝে মধ্যে আমারও খারাপ লাগে, কিন্তু যখন মনে পড়ে এই ভারতীয়রা বাংলাদেশকে নিয়ে দিনের পর দিন বাজে মন্তব্য করে যাচ্ছে, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, তখন সেই ভারতীয়দের কষ্ট দেখে আমার কষ্ট পায় না, বরঞ্চ হাসি লাগে। যারা বাংলাদেশকে ছোট করে কথা বলার চেষ্টা করে, আজকে তারাই বাংলাদেশিরা না থাকায় না খেয়ে মরার পথে। একেই বলে প্রকৃতির প্রতিশোধ। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো কি বলবো গাই, সত্যি মানে আমাদের কলকাতার অবস্থা সত্যি খুবই খারাপ। মানে ব্যবসার দিক দিয়ে সত্যি খুবই খারাপ, হোটেলের দিক দিয়ে খারাপ, আর হাসপাতালের কথা তো বাদ দিলাম, বন্ধ হয়ে যাবে কিনা এটা আমরাই বুঝতে পারছি না। আমাদের কলকাতাতে তো এরকম অনেক মানুষ আছে যারা খুব সাধারণ মানুষ, মানে যাদেরকে মানে মানুষ আসবে, যাদের কাছে কোনো কিছু থেকে নেবে বা কি তাদের গাড়িতে কেউ চড়বে বা কোনো কিছু, তাতে তাদের ইনকাম হবে, অবশ্যই সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মানে অবস্থাটা কি? আমি একটা জিনিস বলতে গেলাম, মানে বলতে গেলে ইন্ডিয়ার সরকার নিজের ফাঁদে নিজেই পড়ে গেছে। মানে এখন তোমার বলতে গেলে তোমার চিকিৎসার দিক দিয়ে সব বন্ধ করে দিয়েছে, সব দিক দিয়ে সব বন্ধ করে দিয়েছে। চীন দরজা খুলে দিয়েছে, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে পাকিস্তান, কিন্তু একমাত্র চীনই চীনই ফায়দাটা কিন্তু চীনের হলো, সবচেয়ে বেশি ফায়দা চীনের হলো। কারণ চীনের এখন অর্থনৈতিক দিক দিয়ে চীন এখন অনেকটা এগিয়ে যাবে, এমনি অনেকটা এগোনো, আরো অনেকটা এগিয়ে যাবে, কেন বাংলাদেশের থেকে অনেক 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 অর্থ উপার্জন করতে পারবে। তো চীন তো টোটালি দরজা খুলে দিয়েছে, আর আমাদের ইন্ডিয়া কি করলো, সেখানে নিজের ফাঁদে নিজে পড়ে গেল। কারণ আমাদের ভারতবর্ষে কিন্তু বাংলাদেশ থেকে যারা আসতো তাদের কাছে প্রচুর প্রচুর টাকা ইনকাম হতো, প্রচুর টাকা। সেখানে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের ভারতে আসতে পারছে না, সেখানে থেকে এখন কি হবে, অর্থনীতির দিক থেকে একদম কম পড়ে যাবে, এটা তো স্বাভাবিক। মানে মাত একমাত্র একমাত্র বাজি মাত একমাত্র চীনেরই হলো। একটা কথা আছে না, নিজের অন্য কারোর জন্য ফাঁদ পাততে গেলে সবার আগে নিজে পড়তে হয়। তো নিজের বাইরে যে কুড়ুল মারার একটা ঘটনা, অবশ্যই ওটাই সবার মানে ওটাই হয়েছে। আর গাইস একটা কথাই বলবো, মানে ইন্ডিয়ার সরকার, যাকে এক কথা বলি সরকাররা কিন্তু মিডিলে এসে করে দিয়েছে, আর মিডিল দিয়ে আমাদের জনগণের কিন্তু ক্ষতি হয়ে যায়। মানে সরকাররা করছে তাদের মতন তারা করছে, কিন্তু মিডিলে কিন্তু আমাদের মতন মানে নিজেরা উপরে থাকতে জনগণকে ঠেলে দিচ্ছে যে তোমরা মরো যাও। অবশ্যই অবশ্যই এরকম একটা ঘটনা, মানে পজিশন। তোমরা তো পুরোটা দেখলেই, তো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাও। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানেই টাটা।